ইউটিউবে কমেন্ট করেছেন যে ভাই মলদোভার ভিসা ইন্ডিয়া থেকে করানো যায় কিনা। ইউটিউবে কমেন্ট করেছেন যে ভাই গাড়ি চালানো যায়, আমি ড্রাইভিং জানি, তো আমি কাজের চাহিদা কেমন এবং বেতন কেমন। তো আরেক ভাই বলছেন ভাই বাংলাদেশ থেকে মলদোভাতে গার্মেন্টস টেক্সটাইলে যেতে চাচ্ছে, তো মলদোভাতে গার্মেন্টস টেক্সটাইল আছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর দিব, প্লাস আমি কিভাবে মলদোভাতে আসছি, কার মাধ্যমে আসছি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে, কোন এজেন্সির মাধ্যমে কিভাবে আসছি। সো আপনারা যারা এরকম ধরনের কমেন্ট করতে চান, কোনো প্রশ্ন থাকে যাদেরকে আমি সরাসরি উত্তর দিতে জানি না কিংবা সময় পাই না, আপনারা চাইলে আপনারা কোথা থেকে এসএমএস করতেছেন, নাম কি, আপনাদের নাম এবং কোথা থেকে এসএমএস করতেছেন, যদি এরকম ধরনের কমেন্টের উত্তর পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে ভিডিও করব, প্লাস আপনাদেরকে আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের উত্তর দিব। সো কথা না বাড়িয়ে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে যদি দেখে থাকেন সেগুলো ফলো করে রাখবেন। আপনাদেরকে একটা কথা বলি, আপনার ভিডিওগুলো দেখেন, ওয়াচ করেন, কিন্তু আসলে ভাই একটা লাইক দেন না। লাইক দিলে কি হয়ে যায়, ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকেও শেয়ার করে রাখবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসলে আমি কিভাবে আসছি, আমি যখন এই দেশটাতে ফাইল জমা দেই 2022 সালে জুন মাসে, যখন কোরবানি ঈদ হয় তখন মূলত আমি আমার ফাইলটা জমা দেই। জমা দেওয়ার পর আমি কিন্তু ফাইলটা জমা দিছি আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, কারণ আমরা একই কোম্পানিতে একই গার্মেন্টসে কাজ করতাম। সে আমার জুনিয়র একজন অপারেটর ছিল, আমার লাইনে কাজ করতো। তো আমি তখন স্টাফ লাইনে ছিলাম। তো তার নাম ছিল রাসেল, যিনি আমার ফ্রেন্ড। উনি এখন হয়তো আউট অফ অন্য একটা কান্ট্রিতে আছে, যদিও এখানে ছিল, সে এখন এখানে নাই। যতটুকু শুনতে পারছি সে অন্য একটা কান্ট্রিতে আছে। তো উনি যখন ফাইল জমা দেয়, রাসেল যখন ফাইল জমা দেয়, তখন রাসেল আমাকে ফোন করে হঠাৎ করে বলে যে আমি ফাইল জমা দিছি, তোমার ফাইলটা আমার সাথে দিতে চাও কিনা। যদিও আমার আসলে বিদেশ আসার ইচ্ছাটা আমার ছিল না, আমি মূলত আমার পাসপোর্টটাই তৈরি করছিলাম ইন্ডিয়াতে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে একটা অফার চলে আসে যে মলদোভা এই দেশটিতে গার্মেন্টস শ্রমিকের লোক নেয়। তো পরবর্তীতে তার কথাবার্তা শুনে আমি সরাসরি আমার ফাইলটা সেখানে সাবমিট করি, প্লাস আমার পাশাপাশি আমার রুমমেট যিনি বাউল ভাই, আমরা একসাথে ইন্ডিয়াতে ছিলাম। আমি ফাইলটা জমা করার পর আমিও তাকে বিষয়টা শেয়ার করি, সেও আমার কথা শুনে এদিক ওদিক চিন্তা না করে তার ফাইলটা মূলত সাবমিট করে দেয়। কিন্তু সাবমিটটা করি আমরা এক বড় ভাইয়ের মাধ্যমে, যিনি আসলে আমাদের পাশাপাশি থাকতো একই জায়গায় গাজীপুরে। তো ওনার কাছে ফাইলটা জমা দেওয়ার পর মূলত আমাদেরকে বলছিল যে 3 থেকে 4 মাসের ভিতরে ভিসাগুলো চলে আসবে। কিন্তু দেখেন, আমি যখন জমা দেই এক কুরবানি চলে গিয়ে আরেক রোজা ঈদ শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের ভিসাগুলো হচ্ছিল না। যাই হোক, আমরা 5 মাস পরে পারমিট পাইছি। 5 মাস পরে পারমিট পাওয়ার পর পরবর্তীতে আরও 4 মাস পরে আমাদের ভিসা হয়েছে, অর্থাৎ 9 মাস। 9 মাস হওয়ার পর ভিসার মেয়াদ হচ্ছে 3 মাস। সেই 3 মাসে শেষ হয়ে গেছে প্রায় 7 দিন আগে আমরা এখানে ফ্লাইট করছি। এবং আমি আসছি মূলত সেই বড় ভাইয়ের মাধ্যমে। কিন্তু অনেকেই একটা বিষয় জানতে চান কোন এজেন্সির মাধ্যমে গেছেন। তো দেখেন, আমাদের বাংলাদেশ থেকে যে ভাইয়েরা ইউরোপের দেশগুলোতে আসে কিংবা এশিয়াতে যায়, এজেন্সির মাধ্যমে কিন্তু খুব কমই লোকে যেতে পারে, কারণ এজেন্সির কাছে যাওয়ার মতো কিংবা বিশ্বস্ত অর্জন করার মতো আমাদের কোনো কিছু থাকে না। এই জন্য কি করি, আমরা তৃতীয় কোনো ব্যক্তিকে বিশ্বাস করি এবং তার কাছে টাকা পয়সা লেনদেন করি এবং তার মাধ্যমে মূলত আসি। ঠিক সেমটা আমার সাথে এরকম হয়েছে। এক কথায় যে আমি রাসেলের মাধ্যমে জমা দিছি, আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে জমা দিছি এবং সে আমার আগে আসছে, আমি মূলত তার পরে আসছি। একেবারে 4 দিন 7 দিন আগে মূলত ভিসা এক্সপায়ার হওয়ার 7 দিন আগে আমি মলদোভাতে প্রবেশ করি। মলদোভাতে প্রবেশ করার পর আমি এখানে অনেক ধরনের সমস্যা দেখতে পাই। সমস্যাটা হচ্ছে যেমন, আমি এই দেশটিতে ঢুকে 5 দিন মাত্র গার্মেন্টসে কাজ করছি। 5 দিন কাজ করার পর পরবর্তীতে আমাকে ক্যাম্পে নিয়ে আসছে। সেই কোম্পানির নামে একটা মামলা হয়েছে, কারণ আগে যারা এই দেশের লোকজন ছিল তাদের বিরুদ্ধে তাদের অনেক অত্যাচার করছে, খাবার দাবার থাকার অনেক কিছু কষ্ট দিছে। দেখা যায় সবসময় পাতাকপি 2 বেলা খাবার দিছে এবং গোসলখানা, থাকার জায়গা এগুলো ভালো ছিল না। এই জন্য আমাদের আগে যারা এই কোম্পানিতে আসছিল, অর্থাৎ আমরা সর্বশেষ 8 জন লোক আসছি 2023 সালে। পরবর্তীতে সেই কোম্পানিতে আগে আগে যারা আসছিল, অর্থাৎ 43 জন থেকে যদি 8 জন বাদ দেন, বাকি যে লোকগুলো থাকে তারা সেই কোম্পানির বিরুদ্ধে একটা মামলা করে, একটা অভিযোগ করে এই দেশে IOM সংস্থার মাধ্যমে। তো পরবর্তীতে আমরা আসার পর 5 দিন পর সেই কোম্পানির ভিতরে একটা রেড দেয় এই দেশের সংস্থা। রেড দেওয়ার পর সত্যতা প্রমাণ হওয়ার পর আমরা 5 দিন ডিউটি করার পর আমাদেরকে ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে নিয়ে আসার পর আমাদের ভিডিওগুলো আপনারা সবাই জানেন, দেখেন, শুনেন। আসলে যে সেই ভিডিওগুলো এখনও ইউটিউবে আছে, আমি কীরকম কষ্ট করছি শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত, সেসব আমার ইউটিউবে কিন্তু বলা আছে আগের ইউটিউব চ্যানেলে। কাজেই আপনি যারা নতুন আসেন, আসার পর কিন্তু এই কষ্টগুলো আপনাদেরকে করতে হয়। আপনারা অনেকে ভাবেন যে বিদেশ মানে আরাম, বিষয়টা কিন্তু এমন না। বিদেশ প্রথম আসবেন, কষ্ট করবেন, আপনার জায়গা আপনি নিজে নিজে তৈরি করে নেবেন, এরপরে মূলত হচ্ছে বিদেশে আপনি অনায়াসে আরামে
কাজ করতে পারবেন। তো আসলে আমি আসার পর বিপদে পড়েছিলাম, আমার এমনও সময় গেছে আমাকে না খেয়ে থাকতে হয়েছে এই মলদোভা দেশটিতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা সময় সমস্যায় ছিলাম, উদ্ধার হয়েছি, এখন ইনশাল্লাহ ভালোই জীবনযাপন করতেছি। তো যাই হোক, আমি কোনো এজেন্সির মাধ্যমে আসলে সরাসরি আসি নাই। আপনারা অনেকে তথ্য চান যে ভাই কোন এজেন্সির মাধ্যমে গেছেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কার মাধ্যমে আসছি। এখন আবার অনেকে বলবেন যে ভাই তাহলে যার মাধ্যমে গেছেন তার ফোন নাম্বারটা দেন। তো দেখেন, তার সাথে আমার এখন যোগাযোগ নাই, কথাবার্তা হয় না, কারণ এখানে আসার পর আমার 2-3টা ফোন অলরেডি চেঞ্জ হয়েছে। আমি যার মধ্যে আসছিলাম ইনি হচ্ছে সাখাওয়াত হোসেন হিরো। তো ওনার মাধ্যমে আসছি, ওনাকে ভিডিও বেশ কিছু ভিডিওতে বলছি যে ওনার মাধ্যমে আসছি, প্লাস ওনার মাধ্যমে সার্বিতে কিছু লোকও গেছে আমার মাধ্যমে। আপনারা যারা আসতে চান আপনাদের এলাকার লোক কিংবা এজেন্সি দিয়ে অবশ্যই ভেরিফাই করে ভালো করে যাচাই করে এরপর মলদোভাতে আসার চেষ্টা করবেন। আমার সাথে যে সমস্যাগুলো হয়েছিল, এখানে খুব বেশি ঝামেলা হয় না আমার সাথে। আমার ওয়ার্ক পারমিট এবং ইনভিটেশন লেটার, ভিসা এগুলো আসতে একটু দেরি হয়েছিল, প্রায় 1 বছর লেগে গেছিলো। এই জন্য মানে এখানে আমার আসতে একটু কষ্ট হয়েছে। কারণ এখানে আরেকটা ঘটনা ঘটছে, ঘটনাটা হচ্ছে আমি যখন এখানে আসি, যেদিনকে আসি সেদিন ছিল শনিবার, রবিবারে আরেকটা ফ্লাইট ছিল, 4 জন লোক ছিল সেখানে। আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম সেই 4 জন লোককে মলদোভা কিসিনাও থেকে মূলত ডিপোর্ট করে দিচ্ছে বাংলাদেশে, কারণ কোম্পানির বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, এটা ইমিগ্রেশন জানতে পারছিল, পরবর্তীতে তাদেরকে ফেরত দেয়। কিন্তু পরের দিন আরেকটা ফ্লাইট ছিল, তাদেরকে মূলত এই দেশে ঢুকতে দিছিল, পরবর্তী সমস্যা ছিল না। এটাই ছিল সর্বশেষ ফ্লাইট আমি যে কোম্পানিতে আসছিলাম সেই কোম্পানিতে। যাই হোক, সেই কোম্পানিতে পরবর্তী মামলা হওয়ার কারণে সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, কোম্পানিটা একেবারে ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র মামলা হওয়ার কারণে কোম্পানির দোষ ছিল, এই জন্য মূলত এই অভিযোগের সত্যতা পেয়ে মূলত সেই কোম্পানির লাইসেন্সটা বাতিল করে দেয়। পরবর্তীতে আমাদেরকে ক্যাম্প থেকে অন্য জায়গায় আসি, অন্য জায়গায় কেউ কেউ এদিক ওদিক, কেউ এসালম, কেউ টিআরসি নিয়ে আসে। এখন পর্যন্ত আমরা 4 জন থেকে 6 জন লোক আছি, বাকি লোকগুলো কেউ বাংলাদেশ, কেউ অন্য অন্য কান্ট্রিতে চলে গেছে। তো যাই হোক, আপনাদের কমেন্টের মূল্যবান প্রশ্ন উত্তরগুলো দিব, আর বকবক করবো না, চলুন আপনাদের কমেন্টে নিয়ে যাই। তো এক ভাই ইউটিউবে কমেন্ট করেছেন যে ভাই মলদোভার ভিসা ইন্ডিয়া থেকে করানো যায় কিনা, এবং যদি ইন্ডিয়া থেকে করানো না যায় রোমানিয়া থেকে মলদোভার ভিসাগুলো স্ট্যাম্পিং করা যায় কিনা। আমি আপনাকে বলবো হ্যাঁ, যদি আপনি ইন্ডিয়া থেকে ভিসা করতে না পারেন, যদি কোনো কারণে আপনার ভিসা সেখানে পাসপোর্ট পাঠাতে না পারেন, যদি সমস্যা হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি রোমানিয়া থেকে আপনি আপনার ভিসা স্ট্যাম্পিং করাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কারণ ভিসা স্ট্যাম্পিং যেসব দেশের মলদোভান এম্বাসি রয়েছে সেসব দেশ থেকে আপনাদের ভিসা স্ট্যাম্পিং করাতে পারেন। তো ভিসা স্ট্যাম্পিং করানোর জন্য কিন্তু কোনো প্রকার এম্বাসি ফেস করতে হয় না। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। আরেক ভাই কমেন্ট করেছেন ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়। তো দেখেন, আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকে এসএমএস করেন, আসলে সবার এসএমএস এর রিপ্লাই দিতে জানি না, কিংবা কমেন্টের রিপ্লাই দিতে পারি না, এই জন্য ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা চাইলে ফেসবুক পেজের মাধ্যমে এসএমএস করতে পারেন, যখন আমি ফ্রি থাকি, দেখা যায় 2 দিন 3 দিন, মাঝে মাঝে 1 সপ্তাহ চলে যায়। ইনশাল্লাহ আপনাদের এসএমএস এর রিপ্লাইগুলো আমি দ্রুত দেওয়ার চেষ্টা করি। আরেক ভাই বলছেন ভাই বাংলাদেশ থেকে মলদোভাতে গার্মেন্টস টেক্সটাইলে যেতে চাচ্ছে, তো মলদোভাতে গার্মেন্টস টেক্সটাইল আছে কিনা। তো আমি আপনাদেরকে বলবো হ্যাঁ, আমি নিজেও একজন গার্মেন্টস কর্মী, গার্মেন্টস শ্রমিক। তো এই দেশে গার্মেন্টস আছে, টেক্সটাইল আছে, তবে আমাদের বাংলাদেশের তুলনায় খুব বেশি না, খুবই কম। দেখা যায় বাংলাদেশে যেখানে আপনার বেসিক শিল্প এরিয়া আছে, কিন্তু এই দেশটিতে কিন্তু ওরকমভাবে না। দেখা যায় এই পুরো মলদোভাতে আছে হয়তো আপনার 20 থেকে 25টা গার্মেন্টস এরকম আছে, কিন্তু সবগুলো কিন্তু একই শহরে না, বিভিন্ন শহরে কিন্তু গার্মেন্টসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ এখানে কোনো জোন নাই যে এই সাইডটাতে শুধুমাত্র আপনার শিল্প প্রতিষ্ঠান কলকারখানা থাকবে, বিষয়টা কিন্তু তেমন না। এক এক জায়গায় এক একটা কোম্পানি। তবে আপনারা যেহেতু বলছে আসতে চাচ্ছেন, আপনারা আসতে চান, আমি আপনাদেরকে বলবো অবশ্যই মলদোভাতে গার্মেন্টস টেক্সটাইল আছে, তবে খুবই কম। আরেক ভাই ইউটিউবে কমেন্ট করেছেন যে ভাই গাড়ি চালানো যায়, আমি ড্রাইভিং জানি। তো আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে যারা ড্রাইভিং জানেন, ড্রাইভিংয়ে ভালো দক্ষ, আপনারা গাড়ি চালাতে জানেন, আপনার আসার সময় যে কোনো কাজে আসেন না কেন, অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা ইন্টারন্যাশনাল করে নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনি নিয়ে আসেন, আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটাকে শুধুমাত্র রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট করে এই দেশে খুব সহজে আপনি গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা অনায়াসে যে কোনো ধরনের গাড়ি চালাতে পারবেন। যদি আপনার দেশে গাড়ি কিনেও চালাতে চান সেটাও পারবেন, তবে এই জন্য অবশ্যই এই দেশে আপনার বৈধভাবে এবং টিআরসি হোল্ডার হতে হবে। যদি ওই দেশে কোম্পানি আসার সাথে টিআরসি করে দেয়, যদি সেই টিআরসি থাকে, আপনি খুব সহজেই গাড়ি কিনতে পারবেন, প্লাস আপনি গাড়ি চালাতে পারবেন। আপনার ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে অবশ্যই নিয়ে আসবেন। আশা করি ভাই আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। একবার প্রশ্ন করেছেন ভাই মলদোভাতে যদি আমি ইনভাইটেশন নিয়ে আসি তাহলে কি আসা যায় কিনা। তো দেখেন, মলদোভাতে আসার জন্য আপনার প্রয়োজন হচ্ছে ভিসা।
যদি আপনি D1 ভিসাতে আসেন, মাল্টিপল ভিসাতে, তাহলে খুব সহজে এই দেশে আসতে পারবেন। এবং এই ভিসা যেটাকে বলি, এটা আমাদের বাংলাদেশ থেকে আসাটা অনেক কঠিন। চাইলে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আপনার এই ইনভিটেশন দিয়ে আসা যায় না। আর যদি ট্যুরিস্ট হয়ে থাকে তাহলে তো আরও না। কাজেই আপনার আসার আগে অবশ্যই ভেবেচিন্তে আসবেন। অবশ্যই আপনার চেষ্টা করবেন যেন আপনার ডি ভিসা নিয়ে ওয়ার্ক পারমিটে এই মলদোভাতে আসার জন্য, তাহলে আপনার কোথাও কোনো সমস্যা হবে না। আশা করি ভাই আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। একবার প্রশ্ন করেছেন ভাই কার্ডের ফ্যাক্টরি আছে কিনা মলদোভাতে। তো দেখেন, মলদোভাতে কার্ডের কোম্পানি আছে। আমি এখানে আসছি অনেক দিন হয়, তো আমি একটা কোম্পানিতে গেছিলাম মূলত ছাগল আনার জন্য। সেটা মূলত কাঠের কোম্পানি ছিল, অর্থাৎ বিভিন্ন ধরনের কাঠ দিয়ে আসবাবপত্র জিনিসপত্র তৈরি করা হয়। হ্যাঁ, মলদোভাতে কাঠের কোম্পানি অনেকগুলোই আছে, শুধু একটা না। তো কাঠের কোম্পানিতে লোকজনের চাহিদাও আছে। যদি আপনি কাঠের কোম্পানিতে আসতে চান, আসতে পারেন, ওয়েলকাম। যে এজেন্সি যার মাধ্যমে আসতেছেন অবশ্যই আরও ভালো করে ভেরিফাই করে তারপর জেনে শুনে আসার চেষ্টা করবেন। বলছেন যে আসসালামু আলাইকুম, মলদোভাতে ওয়েল্ডিং এর কাজের চাহিদা আছে। তো দেখেন, মলদোভাতে ওয়েল্ডিং এর কাজের চাহিদা শুধু মলদোভাতে না, ইউরোপের সব দেশগুলোতেই ওয়েল্ডিং এর কাজের চাহিদা আছে। ইউরোপ, এশিয়া যেখানেই বলেন, যেখানেই আপনার বিল্ডিং তৈরি হয় কিংবা আপনার বাড়ি তৈরি হয়, সেখানে মূলত ওয়েল্ডিং এর কাজের চাহিদা অনেক। ওয়েল্ডিং এর কাজের চাহিদা এতটা বেশি যে আসলেই আমি যে কাজগুলো করি সেখানেও এত বেশি চাহিদা নাই। কাজেই আপনি যদি ওয়েল্ডিং এর কাজ জেনে থাকেন, যদি আসতে চান, ভালো কোনো এজেন্সি, ভালো কোনো মাধ্যম পান, তাহলে আপনি খুব সহজে আসতে পারেন। ওয়েল্ডিং এর কাজের চাহিদা এভেলেবেল মলদোভাতে। শুধু মলদোভা না, ইউরোপ, এশিয়া সব জায়গাতেই ওয়েল্ডিং এর কাজের চাহিদা অনেক অনেক বেশি। সাথে আপনার ইলেকট্রিশিয়ান এবং অনেক ধরনের কাজের চাহিদা আছে, যেটা কার্পেন্টার, টাইলস, এসব কাজের চাহিদা মলদোভা, ইউরোপ, এশিয়াতে সব জায়গায় এভেলেবেল। আপনারা এই জবগুলো খুব সহজে পাবেন। এই জবগুলো খুঁজে পেতে খুব বেশি কষ্ট করতে হয় না। একবার প্রশ্ন করছেন ভাই আমি কুয়েত থাকি, মলদোভাতে ফুড ডেলিভারি জবে আসলে কেমন হবে। তো আমি আপনাকে বলবো, যেহেতু কুয়েত থাকেন, আপনি কুয়েতে যদি মনে করেন যে আপনি ভালো স্যালারি পান, তাহলে এখানে না আসাটাই বেটার। আর কুয়েত থেকে যদি মনে করেন যে আমি ইউরোপে যেতে চাই, ইউরোপে দীর্ঘদিন স্টে করে অন্য জায়গায় বৈধভাবে যেতে চাই, তাহলে মূলত ইউরোপের এই বলকান দেশের গুলো আপনি বেছে নিতে পারেন। তবে এইসব দেশগুলোতে আসলে দেখা যায় অন্য দেশে ভিসা নিয়ে যাওয়াটা অনেক টাফ, অনেক কঠিন, খুব সহজে কিন্তু ভিসা হয় না। কাজেই আপনারা যদি এই দেশে আসতে চান, ফুড ডেলিভারিতে কাজ করলে খেয়ে দিয়ে আপনার 60 থেকে 70 হাজার, মাঝে মাঝে 1 লাখ টাকাও প্লাস পাওয়া যায়। কাজেই আসার আগে অবশ্যই ভেবেচিন্তে আসবেন। যেখানে আসেন সেখানে চাইতে এখানে বেটার কিনা সেটা আগে ভেরিফাই করুন। তো আশা করি ভাই আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম ভাই, ফেসবুক পেজ থেকে যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন যে কৃষিকাজের চাহিদা কেমন এবং বেতন কেমন। তো বর্তমানে যে সামারি সিজনটা চলতেছে, এখানে কিন্তু কৃষিকাজের চাহিদা অনেক অপরচুনিটি আছে। কৃষিকাজের চাহিদা হচ্ছে আপনার এখন বর্তমানে সময় কৃষিকাজে দেখা যায় 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়, প্লাস বেতনটা হচ্ছে আপনার 500 থেকে 600 ইউরো। 10 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, এবং থাকা কোম্পানি, খাবার খরচ নিজের। আর যারা কৃষিকাজে আসবেন, কৃষিকাজে আসলে একটু সমস্যাটা হয়, সেটা হচ্ছে আপনার চিচিনাও যে শহর, সেই শহর থেকে অন্য শহরে মূলত আসলে কাজগুলো করতে হয়। কারণ চিচিনাও শহরে কৃষিকাজ পাওয়াটা অনেক কঠিন এবং কৃষিকাজ পাওয়াই যায় না। আপনার অন্য অন্য যে শহরগুলো আছে মলদোভাতে, আপনার ওইরি, বাল্টি এবং হচ্ছে আপনার ইস্টারসিনি, এসব শহরে মূলত আপনার কাজগুলো করতে পারবেন। দেখা যায় শহরেও আসতে পারবেন, তবে যখন আপনার ছুটি থাকে তখন, এছাড়া কিন্তু শহরে আসতে পারবেন না। আপনার কৃষিকাজে আসতে পারেন, কৃষিকাজের চাহিদা মলদোভাতে অনেক। আপনারা যখন শীত চলে আসে তখন মূলত দেখা যায় আপনার গ্রিন হাউস আছে, সেখানে মূলত কাজ করতে পারবেন। তবে কৃষিকাজটা আপনার সবচেয়ে বেশি কষ্ট, সেটা হচ্ছে আপনার নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, কারণ এখানে মাইনাস এবং তুষারপাত হয়। এই সময়টাতে যারা বাইরে কাজ করে তাদেরকে দেখা যায় কাজটা একটু কমে যায়, এবং যাদের গ্রিন হাউস আছে তারা কিন্তু ওই গ্রিন হাউসে কাজ করতে পারে। এরপরও আপনারা যদি আসতে চান মলদোভাতে, আসতে পারেন, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। আশা করি ভাই আপনারা প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। যারা এরকম ধরনের প্রশ্ন করতে চান, প্রশ্ন উত্তর পেতে চান, আপনি কোথায় থাকেন, আপনার নাম বলে আপনার কমেন্টে প্রশ্ন করুন। ইনশাল্লাহ আপনার কমেন্ট নিয়ে পরবর্তীতে নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এক ভাই ফেসবুকে প্রশ্ন করেছেন, ভাই আমি মলদোভাতে আসতেছি, আপনার সহযোগিতা চাই, আশা করি আপনার সহযোগিতা পাবো। এরকম ধরনের একটি প্রশ্ন করছেন। শ্রদ্ধেয় বড় ভাই, আমি মলদোভাতে আসতেছি, আমাকে সার্বিক সহযোগিতা করেন এবং সবার জন্য দোয়া রইল। তো দেখেন, সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ আপনারা যারা মলদোভাতে আসেন, আমি চেষ্টা করবো সার্বিক সহযোগিতা, যেরকম তথ্য দিয়ে, যে মলদোভাতে কেমন কিভাবে চলতে হয়, আইন কারণ, এগুলো তথ্য দিয়ে আমি আপনাদেরকে ইনশাল্লাহ সহায়তা করতে পারবো। ওয়েলকাম, যদি আপনি আসতে পারেন মলদোভাতে, ইনশাল্লাহ আসলে দেখা হবে। আশা করি ভাই হাবিবুর রহমান ভাই আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। একজনে প্রশ্ন করেছেন, ভাই আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই, মেসেঞ্জার এসএমএস দিয়েছি, কোনো রিপ্লাই দিচ্ছেন না। এই এসএমএসটা আমাকে সবচেয়ে বেশি করেন, ভাই আপনাকে এসএমএস করি, আপনি কোনো ধরনের অ্যান্সার দেন না, রিপ্লাই দেন না, তো আসলে কেন, কি কারণে। তো দেখেন ভাই, আমি একা একজন লোক, একটা পেজ, আমার পেজটা যখন ছোট ছিল আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিয়েছি এবং দেওয়া সম্ভব কোনো কিছু ছিল না। কিন্তু এখন যেহেতু পেজটা আমার আস্তে আস্তে বড় হয়েছে
এখন সবাইকে ভাই আসলে আমার ফোন নাম্বারটা দেওয়া তো আর সম্ভব না। সবাই আমার ফোন নাম্বার চান, ফোন নাম্বার না চেয়ে আপনি আমাদেরকে এসএমএস করেন, কি বিষয়ে কথা বলতে চান, আমি আপনাদেরকে এসএমএস এ রিপ্লাই দিই। কিন্তু অনেকেই আমার ফোন নাম্বারটা চান, ভাই ফোন নাম্বার দেন, আপনার সাথে পার্সোনাল ব্যক্তিগত কথা আছে ব্যক্তিগতভাবে। তো দেখেন ভাই, আমার ফোন নাম্বারটা আসলে দেওয়া সম্ভব না। যারা ফোন নাম্বার চান, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আমার ফোন নাম্বারটা ব্যক্তিগত কারণে আমি কখনো পাবলিশ করতে চাই না বা দিতে পারবো না। আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে ফেসবুক পেজ থেকে আমাকে এসএমএস করবেন, অবশ্যই আপনাদের সবার এসএমএস এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। 1 থেকে 2 দিন কিংবা 3 দিন, মাঝে মধ্যে অনেকগুলো জমে যায়, একটু সময় লেগে যায়, ওয়েট করবেন ইনশাল্লাহ। ভয়েস দিয়ে রাখবেন, আপনাদের ভয়েসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরেক ভাই ফেসবুক পেজে এসএমএস করছেন, আলমগীর ভাই ছোট ভাইয়েরা কোন এজেন্সির মাধ্যমে গেছে। তো দেখেন, এখানে আমি একটা ভিডিও করেছিলাম, যারা কুমিল্লার 2টা ছেলে 20 থেকে 21 বছর বয়স। তো ওনারা আসছে মূলত বিভিন্ন দালাল ধরে। এখন কে কোন এজেন্সি দিয়ে আসছে আমি যদি এটা বলি, হয়তো আমার সমস্যা হতে পারে, যেটা আপনারা হয়তো জানেন না। অনেকে বলেন, ভাই বললে আপনার কি সমস্যা? আমার কি সমস্যা ভাই? আমার পজিশনে যদি আপনি থাকতেন তাহলে সেটা আপনি বুঝতে পারতেন। তো ওনারা কোনো এজেন্সি না, মানে অন্য একটা দালাল দিয়ে আসছে, যেটাকে আমরা দালাল বলি বাংলা ভাষায়। তো যাই হোক, ওনারা অন্য একটি ব্যক্তির মাধ্যমে আসছে, ওনারা কোনো এজেন্সি দিয়ে আসে না। এজেন্সির কাজটা হচ্ছে মূলত মেন পাওয়ার, টিকিট, ইমিগ্রেশন এগুলো দেখা। আর এজেন্সি ছাড়াও তো এখানে আসতে পারবে না। তো দেখেন, এজেন্সিকে সরাসরি বই জমা দিতে পারলে আপনার কম টাকায় আসতে পারবেন। যদি তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে আসেন, সেখানে টাকাটা কিছু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তবে ওনারা সরাসরি এজেন্সির মাধ্যমে আসে না, ওরা এজেন্সির বিষয়ে বেশি কিছু জানে না। ওরা ওদের এলাকায় এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের মাধ্যমে মূলত মলদোবাতে আসছে। আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর দিলাম এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। আপনারা যদি এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে যদি দেখে থাকেন, সেগুলো ফলো করে রাখবেন। ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।